সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। স্বাগত জানাচ্ছি আশরাফ কায়সার আপনাকে। এরপর আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। সাকি, আপনাকে স্বাগত। আশরাফ, আপনাকে দিয়েই শুরু করি। সেটা হচ্ছে যে আজকের দিনের বিষয় কী হচ্ছে, আলোচিত ঘটনা হচ্ছে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা। জি, তো সেই জন্য আমরা আজকের ক্যাপশনটা ঠিক করেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া। তো আপনি কীভাবে দেখলেন পুরো জিনিসটা? তো আপনি জানেন কীভাবে, এই প্রেক্ষাপটটাও আপনি জানেন। এই মুহূর্তে বিএনপি এবং খালেদা জিয়া আগামী দিনের রাজনীতি, আমরা আসলে মানে বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে? আজকের দিনটি এমনিতেই উজ্জ্বল একটি দিন হয়ে থাকবে, কেননা আপনি জানেন 4 মাস পরে উনি বিদেশ থেকে ফেরত আসলেন। তারও আগের কয়েক মাস, বিশেষ করে 5ই অগাস্টের পরে আমরা একটা পরিবর্তিত অবস্থায় তার বিরুদ্ধে যে রাজনৈতিক মামলাগুলো, হয়রানিমূলক মামলাগুলো, সেগুলো বাতিল হতে দেখলাম, স্থগিত হতে দেখলাম। আর তারও আগে যে 6 বছর 7 বছর তাকে আমরা দেখলাম যে রাজনৈতিকভাবে নির্যাতিত হতে এবং কখনো জেলে থাকতে, কখনো বাইরে থাকতে। কিন্তু যেটি হতে দেখিনি সেটি হচ্ছে যে আপোষ করতে দেখিনি। সেটি হচ্ছে যে তিনি নির্বাচনে তাকে অংশগ্রহণের জন্য চাপ দেওয়া হতো এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করতেন না। তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল, তিনি সেটা করেননি। এমনকি সরকারের আনুকূল্য নিয়ে বিদেশ যাওয়ার প্রস্তাবনা তাকে দেওয়া হয়েছিল, সেটি নেননি। আমরা যখন 90-এর দশকে আপোষের নেত্রী খালেদা জিয়ার উত্থান দেখতে পেলাম, যিনি গৃহবধূ থেকে রাজনৈতিক নেতৃত্বের পর্যায়ে এলেন এবং বিএনপির মতো একটি দলকে নেতৃত্ব দেওয়া শুরু করলেন। এবং আপনি জানেন যে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন, 86-র নির্বাচনে না অংশগ্রহণ করা, যেটিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এবং তার জোটরা অংশগ্রহণ করলো, এইটি অনেকটাই কিন্তু হারিয়ে গিয়েছিল। যে আপোষহীনতাকে মনে হচ্ছিল যে একটি রেটোরিক্স এবং এটি বিএনপি বলতে থাকবে, কিন্তু জাতীয় পর্যায়ে তার ছোঁয়া কম। কিন্তু গত 16 বছরে আমরা বিএনপিকে এককাট্টা হয়ে থাকতে দেখলাম এবং গণতন্ত্রের পক্ষে থাকতে দেখলাম, ভুয়া নির্বাচনের বিরুদ্ধে থাকতে দেখলাম। কাজেই তার আপোষহীন ইমেজটি আবার নতুন করে আমাদের জাতীয় জীবনে উদ্ভাসিত হলো। আমরা যেই সময় তাকে এবার দেশে ফিরতে দেখলাম, এবং দেখুন, অনেকেই বলছিলেন যে উনি শারীরিক অসুস্থতার কারণে কিংবা রাজনৈতিক অনিশ্চয়তার কারণে হয়তো দেশে ফিরতে দেরি করতে পারেন, কিন্তু আমরা দেখলাম যে তার চিকিৎসা একটা পর্যায়ে যাওয়ার পরে উনি ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কিন্তু অন্য ধরনের একটি অনিশ্চয়তার ভেতরে রয়েছে। আপনি দেখেছেন যে 5ই অগাস্টের পরে নির্বাচন নিয়ে একটা সংশয় শুরু হয়েছে। কখন নির্বাচন হবে, সংস্কার কত দূর আগাবে, কত দূর আগাবে না, অন্তর্বর্তী সরকার মেয়াদ প্রলম্বিত করবে কি করবে না, বিভিন্ন ধরনের ফ্র্যাকশন তৈরি হয়েছে। এবং কি বিএনপিকে, যাদেরকে আমরা মনে করি যে কোনো সময় নির্বাচন হলে, এমনকি 16 বছরে আমি একই কথা বলতাম, একটি জনপ্রিয় দল, তার রাজনীতি নিয়ে আপনি প্রশ্নই করতে পারেন, তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করার সুযোগ কম। সেই জায়গায় বিএনপিকে এখন নির্বাচনে অংশগ্রহণ করতে হলে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, দাবির জন্য চাপ দিতে হচ্ছে। এরকম জায়গায় আমার ধারণা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তো বটেই, কিন্তু এই মুহূর্তে জাতীয় রাজনৈতিক সংকটের একটি অন্যতম চরিত্র হিসাবে আবির্ভূত হতে পারেন। কেননা আমরা যেটি জাতীয় জীবনে মিস করছি সেটি হচ্ছে এক ধরনের ঐক্যের প্রতীক, গণতন্ত্রের ঐক্যের প্রতীক, অথবা জাতীয় অভিভাবকত্বের জায়গাটি আমরা মিস করছি। অন্তর্বর্তী সরকারে প্রফেসর ইউনূস রয়েছেন এবং আপনি জানেন যে সরকারটির মেয়াদ সবার মতোই ক্ষণস্থায়ী, বেশি দিন না। আমরা যেন কেউ না ভাবি এই সংস্কারটি সরকারের এজেন্ডা, এটি ভাবাটা একটা মায়োপিক ধারণা হবে। এই সংস্কারের প্রস্তাবনাগুলো আমাদের জাতীয় আশা আকাঙ্ক্ষারও প্রতীক। তার কারণেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটি রচিত হয়েছে, তার কারণেই 16 বছরের নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে, গুম খুন সহ। এটি আমি মনে করি যে বিএনপির উচিত সংস্কার প্রক্রিয়াকে নেতৃত্ব দেওয়ার। দেখুন, আজকে পশ্চিমা বিশ্ব অথবা ইউরোপিয়ান ইউনিয়ন সংস্কারের ব্যাপারে তাদের পূর্ণ সম্মতির কথা বলছে। এর থেকে আমাদের অনেক ভাল লাগবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে সংস্কারের মৌলিক সংস্কারগুলো। দেখুন, আপনি অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা বাজারে রয়েছে, সবগুলো যে আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ বা সবগুলো নিয়ে বিতর্ক হতে হবে বা চিন্তা করতে হবে তা কিন্তু না। কিন্তু যেই
সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ রয়েছে এবং যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকারের জায়গা সংকুচিত হয়েছে সেরকম জায়গা, অথবা আগামীতে যারা সরকারে যাবেন তারা যেন ফ্যাসিবাদের কবলে না পড়েন, তারা যেন ব্যক্তি শাসনের কবলে না পড়েন, এরকম জায়গাগুলো আমি মনে করি বিএনপির মতো বড় দলের নিজেদের স্বার্থেই আগ বাড়িয়ে বলা উচিত। এখানে দড়ি টানাটানি করা, বিএনপি এতটুকু রাজি হলো এতটুকু হলো না, সংবাদটি বর্তমানে ওই জায়গায় রয়েছে। আমার ধারণা বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনের পরে বিএনপির রাজনীতিতে তো একটা নতুন সঞ্চারণ হবেই, জাতীয় রাজনীতিতেও হওয়া সম্ভব, এবং সরকার ব্যবস্থাপনা অথবা আমরা সংস্কার করে যে নির্বাচনে যেতে চাচ্ছি সেই জায়গাটিকে অনেক পরিষ্কার অবস্থানে দেখতে পেতে পারি। অনেক অনেক ধন্যবাদ। এবার শুনি রাজনীতিবিদ জুনায়েদ সাকি কিভাবে মূল্যায়ন করছেন। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া রাজনীতিতে যখন প্রবেশ করেছেন তখন থেকে তিনি কিন্তু রাজনীতির অন্যতম প্রধান চরিত্র। মানে এটা প্রথম সমাবেশেই তিনি বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান চরিত্রে পরিণত হন। সম্ভবত এটা রাজশাহীর মাদ্রাসা মাঠে এই সমাবেশটি হয়েছিল, আমরা তখন রাজশাহী থাকতাম। ফলে সেটা যেভাবে আয়োজিত হয়েছে এবং পুরো শহর জুড়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে বেগম খালেদা জিয়া আসছেন, সেইটার একটা স্মৃতি আমার মনে আছে। জি। তো সেই জায়গাটা তখন থেকেই আমরা পরবর্তী কাল পর্যন্ত তো আমরা দেখেছি যে রাজনীতিতে তিনি প্রধান চরিত্র তো বটেই, তবে তার অনেকগুলো বৈশিষ্ট্য যাকে বলে দল ছাপিয়ে সাধারণ মানুষ এমনকি বিপরীত মহলেও তাকে একটা বিশিষ্ট জায়গায় দিয়েছে, তার নিজের ব্যক্তিগত অনেকগুলো বৈশিষ্ট্য বলি। অর্থাৎ তিনি হয়তো এমনভাবে রাজনীতিতে এসছেন যেটা তার সাধারণভাবে খুব সকলের ক্ষেত্রেই ঘটে না। তিনি যেহেতু শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন, ফলে বিএনপিতে তিনি যেভাবে শুরুতেই একটা যখনই রাজনীতির দায়িত্ব নিলেন চেয়ারপারসনের দায়িত্বে চলে গেলেন, সেই জায়গাটা তো একটা ইয়ে, কিন্তু তারপরে তার নিজের কাজের মধ্য দিয়ে কিন্তু তিনি বিশিষ্টতা লাভ করেছিলেন। কেবলমাত্র যে পারিপার্শ্বিকতার কারণে যে সুযোগ পাওয়া তা নয়, সুযোগটা নিজে কাজে লাগানো এবং নিজের চরিত্র দিয়ে সেইটাকে বিশিষ্ট করে তোলা, সেই জায়গাটা তিনি করেছেন। বিশেষত স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে তার যে একদম তার যে ভূমিকা, যেটা তাকে একটা বিশিষ্ট মর্যাদা দিয়েছে, সেই জায়গাটা সকলের মধ্যে তার জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা তৈরি করেছে। পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং যে অল্প দিনের জন্য আর দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হলেন 29 দিনের জন্য, সেইটা নিয়ে তো একটা বেশ বিতর্কর জায়গা রয়েছে যে সেই কাজটা এমন একটা প্রক্রিয়া তাকে যেতে হলো যেটা ঠিক গ্রহণযোগ্য জায়গায় থাকেনি। ফলে সেটা তার রাজনৈতিক পূর্ববর্তী ধারার সাথে সঙ্গতিপূর্ণ হয়নি। কিন্তু আবার সেটাকে অনেকটা মানে যাকে বলে সারপাস করে গিয়েছিল যখন উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা দিয়ে নির্বাচনের মুখোমুখি হয়েছেন। শাসকদের রাজনীতির মধ্যে একটা মানে এটা তো আমি বলবো যে যারা বাংলাদেশকে শাসন করেছে কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বড় রাজনৈতিক দল, সেই জায়গা থেকে তার যে এই জায়গাটা ধারাবাহিকতাটা রক্ষা করা, এটা ঠিক যে বিএনপি আমলে নির্বাচনের কারচুপি হয়েছে, মাগুরার ঘটনা, মিরপুরের ঘটনা, যেটার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা উঠেছিল, নির্বাচনে আস্থা পায়নি বিরোধী রাজনৈতিক দলগুলো, সেই বাস্তবতাটা বিএনপি তার মতো করে একটা অবস্থান গ্রহণ করলেও শেষ পর্যন্ত যে বিএনপি আবার একটা ঐক্যমত্যে আসার চেষ্টা করেছে, ওই ঐক্যমত্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু যতই ধাক্কাধাক্কি করেন, শেষ পর্যন্ত যে আপনি একটা ঐক্যমত্য জায়গায় আসেন এবং সেটাই বিরোধী দলের দাবি বাস্তবায়নটা করেন এবং সেই অনুযায়ী ছেড়ে দেন, সেটা বাংলাদেশে ওইটা একমাত্র উদাহরণ কিন্তু যে এই ধরনের জায়গাতে যাওয়া। কাজে ওই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক উপাদান বাংলাদেশের মতো রাজনীতির জায়গায়, সেইটুকু কিন্তু আমরা গত ইয়াতে দেখিনি যে এই ধারাবাহিকতাটা রক্ষা হওয়াটা। কিন্তু বিএনপি আবার 2001 সালে ক্ষমতায় এসে যে ধরনের শাসন পরিচালনায় গেল, সেটা তো তার জন্য নানা ধরনের সমালোচনা
জায়গা তৈরি করেছে বিরোধী রাজনীতি। আমরা তখন বিরোধী রাজনৈতিক দলের কর্মী ছিলাম এবং আমরা নিজেরা লড়াই করেছি, সমালোচনা করেছি। কিন্তু যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হলো বিএনপির হাতে, যেভাবে যার ফলশ্রুতি বলা চলে একটা 1-11-এর মতো ইন্টারভেনশন ঘটলো, কিন্তু এইসব প্রশ্নগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে আবারও যে বিএনপিকে একটা দীর্ঘ নির্যাতন নিপীড়নের মধ্যে যেতে হলো, তার সবচেয়ে বড় শিকারের মধ্যে খালেদা জিয়া নিজেই আছেন। কেননা তাকে জেলে যেতে হয়েছে, এই রকম তীব্র শারীরিক অবস্থা যেখানে তার চিকিৎসা দরকার বিদেশে, সেইটা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এবং আমরা বারবার বলেছি যে চিকিৎসার অধিকারটা মানবাধিকারের অংশ। তার যে চিকিৎসা দরকার সেটা দেশে না থাকলে বিদেশে আছে, কিন্তু বিদেশেই তাকে সেখানে নিয়ে যাওয়া রাষ্ট্রের দায়িত্ব ছিল। এই কথাগুলো আমরা বারবার বলেছি, তার সাথে দেখা করে, সংবাদ সম্মেলন করে। কিন্তু আমরা মানে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে আমরা কোনোভাবে সেটাতে ইয়ে করতে পারিনি। কিন্তু তার যে একটা লড়াকু মনোভাব, যেটা তার 80 দশকের সংগ্রামের মধ্যে গড়ে উঠেছিল, সেইটা 15 বছরে আবার তিনি নিজে ফেরত আনতে পেরেছিলেন। আমরা যখন শেষবার তার সাথে দেখা করতে যাই, তিনি আমাদেরকে বলেছিলেন যে এখন একটা আমাদের যার যার দলের রাজনীতির পার্থক্য আছে, কিন্তু এখন দেশের স্বার্থটাই বড়। তো আমি আশা করি যে আপনারা দেশের স্বার্থে কাজ করবেন এবং দেশের স্বার্থেই এই শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না। মানে 24 সালের যে নির্বাচনটার প্রশ্ন, আমরা তো 23 সালের মাঝামাঝি যখন ওনার শারীরিক অবস্থা আবার খুব খারাপ হয়ে গেল, আমরা তখন গিয়েছিলাম। তো সেই জায়গা থেকেই বলবো যে ওই দৃঢ়তা, ওই ব্যক্তিত্বের জায়গাটা তার আমরা দেখেছি তার চরিত্রের মধ্যে, যেটা বাংলাদেশের মানুষ তাকে যাকে বলে তার মর্যাদা দিয়েছে কিংবা তাকে ওই কারণে ভালোবেসেছে। তো সেই জায়গাটাতে তিনি শেষ পর্যন্ত আছেন, সেটা একটা ভালো দিক এবং সেটাই আমাদের গুরুত্বপূর্ণ রাজনীতির একটা অংশ, যে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দলের নেত্রী যিনি গণতন্ত্র কিংবা এই প্রশ্নে নানান ধরনের বিচ্যুতি সত্ত্বেও, অর্থাৎ তার দলের যে বিচ্যুতিগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়ে, তা সত্ত্বেও গণতন্ত্রের প্রশ্নে তিনি একটা দৃঢ়তা এবং একটা অবস্থান নিয়েছেন। এবং সেই কারণে এই যে তার তীব্র অসুস্থতা, এবং সেটা কতটা, এটা আমরা নিজেরা কয়েকবার মেডিকেল বোর্ডের কাছ থেকে শুনেছি, ফলে আমি এটাকে সিরিয়াসলি গুরুত্ব দিব যে তিনি আসলেই ভীষণ অসুস্থ এবং এমনকি জীবন মরণের সন্ধিক্ষণে ছিলেন বেশ কয়েকবার। সেই জায়গা থেকে তিনি আজকে বিদেশ গিয়েছেন, আরও আগে গেলে হয়তো আরেকটু দ্রুত আরও বেশি সুস্থতা লাভ করতেন। তিনি অনেকটা অপেক্ষাকৃত সুস্থ হয়ে যে দেশে ফিরেছেন, এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে, এবং ওটা ঠিকই বলেছেন আশরাফ কায়সার ভাই, যে এখন আমাদের অভিভাবক তুল্য অনেক মানুষই আছেন, কিন্তু এত বিপুল প্রভাব বিস্তারকারী মানুষ, যা তার ভূমিকার যদি অভিভাবক তুল্য জায়গায় যায়, যে কিভাবে একটা গণতান্ত্রিক উত্তরণ এখানে ঘটতে পারে, এবং সেইটা একটা উইজডম নিয়ে এই যে সবাইকে ঐক্যবদ্ধ করার জায়গাটা এবং একটা ঐকমত্য তৈরির মধ্য দিয়ে উত্তরণটাকে, ট্রানজিশনটাকে পিসফুল করে তোলা, সেই ক্ষেত্রে নিঃসন্দেহে বেগম খালেদা জিয়ার একটা ভূমিকা থাকবে। কারণ উনি এখনও কিন্তু বিএনপির চেয়ারপারসন, মানে আনুষ্ঠানিকভাবেও, মানে হয়তো ওনার রাজনৈতিক কর্মকাণ্ডকে উনি সীমিত করেছেন, কিন্তু রাজনৈতিক যে তার চিন্তাভাবনা এবং তার যে প্রভাব, সেটা নিঃসন্দেহে এখনো কার্যকর আছে বলে আমরা ধারণা করি। অনেক ধন্যবাদ। তাহলে মানুষ সেই জায়গা থেকে প্রত্যাশা করে যে তার ওই ভূমিকা এখানে একটা ইতিবাচক উত্তরণে আমাদের কাজে আসবে। অনেক ধন্যবাদ। এই আশরাফ, এই মুহূর্তের চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রের উত্তরণ। এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যেতে পারে? মতি ভাই, আজকে একটা জিনিস আমি খুব ইতিবাচক দেখলাম, সেটি হচ্ছে যে আপনি মহাখালী থেকে এয়ারপোর্ট পর্যন্ত যত জনস্রোত দেখলেন, অগণিত মানুষ, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে শৃঙ্খলা ছিল এবং তারা নেতৃত্বের কথা শুনেছেন। এটি আমার কাছে খুব, মানে আমরা অতীতে এরকম কয়েক হাজার মানুষকে একসাথে শৃঙ্খলাবদ্ধ থাকতে দেখিনি, বিশেষ করে রাজনৈতিক নেতৃবর্গকে দেখে বা তাদের প্রাণের নেতাকে দেখে এটি হয় না। বেগম খালেদা জিয়াকে এই কঠিন কাজটি তার দলেও করতে হবে
কারণ হচ্ছে দলটি এই মুহূর্তে অনেক প্রশ্নের মুখে আছে। আওয়ামী লীগের ফেলে যাওয়া ধন সম্পত্তি, আওয়ামী লীগের ফেলে যাওয়া প্রভাব, এবং যেখানে চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি করা সম্ভব, এই জায়গাটিতে বিএনপিকে লাগাম টেনে ধরতে হবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কথাগুলো বলতে শুনি, তিনি কখনো কখনো প্রথমবারের মতো বাংলাদেশে কর্মী বা নেতাকে থানায় ধরিয়ে দিচ্ছেন, মামলা করছেন, এগুলোও ঘটেছে। কিন্তু সারা দেশে বিএনপির যে প্রভাব, তার একটি নেতিবাচক দিক হচ্ছে ওই প্রভাব কিন্তু খারাপ কাজেও প্রভাবিত করা যায়, এবং সেটি হচ্ছে, আমরা অভিযোগ পাচ্ছি। কাজে বেগম খালেদা জিয়ার কাছে প্রত্যাশা হচ্ছে যেইভাবে তার কমান্ড অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কমান্ড যদি দলের শৃঙ্খলাতে থেকে থাকে আজকে, সেটি দলের খারাপ কাজেও যেন তারা বিরত থাকেন। এটি প্রথমত। আপনি গণতন্ত্র উত্তরণের কথা বলছিলেন, আমার মনে হয় এই জায়গাটিতে জোনায়েদ সাকি খুব সঠিকভাবে বলছিলেন। আপনি 91 সালের নির্বাচনটি খেয়াল করুন। ওই নির্বাচনে আমরা সবাই জানি যে কারা কারা মন্ত্রিসভা গঠন করার পরিকল্পনা করছিল, কিন্তু মানুষ তার আপোষহীন নেতৃত্ব, তার দৃঢ় ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক প্রজ্ঞা সব কিছুকে বিবেচনা করে তাকে প্রাইম মিনিস্টার করেছিল। কাজে উনি কিন্তু তার উত্থানও জানেন এবং তার সমালোচনার জায়গাটিও জানেন, এবং তার কিছুটা পতনের জায়গাটিও আমরা দেখেছি, যেখানে 2001 থেকে 2006 মধ্যে আমরা দেখেছি বিকল্প বা প্যারালাল আরেকটি গভর্নমেন্ট তৈরি হয়ে গেছিল, এই অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু গত 16 বছরে যেটি ঘটেছে, দল কিন্তু ভাঙা যায়নি। আপনি আওয়ামী লীগ শাসনের ডিজিএফআই এবং অন্যান্য কর্মকাণ্ড দেখেছেন, বিএনপি কিন্তু এক কাট্টা রয়েছে, এবং যেই প্রচারণাটি হচ্ছিল যে পরপর নির্বাচন বর্জন করলে বিএনপির মতো দল থাকবে না, এবং কোনো লোক যে কিংস পার্টি করেনি তাও না, কিন্তু তাদের কোনো ছিটাফোটাও বিএনপির মতো সংগঠনের গায়ে লাগেনি। কাজে ওনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ওনার দৃঢ় ব্যক্তিত্ব এবং বিএনপির এককাট্টা হয়ে থাকা, এটি তাকে আরেকবার নতুন করে মানুষের সামনে উপস্থাপিত করেছে যে দলটিকে যেভাবেই গঠন হোক না কেন, আমরা আজকে কিন্তু 16 বছরের সংগ্রামের পরে দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক শক্তি হিসাবে বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে তাকে অনেক বেশি জরুরিভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছেন। এখন গণতন্ত্র উত্তরণের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটাতে আমার ধারণা যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, শারীরিক উপস্থিতি বিএনপিকে অনেকখানি দিক নির্দেশনা দিতে পারে। দেখুন, আমরা অনেকেই লম্বা সময়ের শাসনের জন্য পরিকল্পনা করি এবং প্রার্থনাও করি। একজন 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন, 24-এর মধ্যে পালিয়ে যেতে হলো। ওখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি। আপনি মানুষের ভালোবাসায় দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু নিজের পক্ষে আইন কানুন করে থাকতে পারবেন না। তাহলে প্রধানমন্ত্রীর অপার ক্ষমতা নিয়ে বেগম খালেদা জিয়া সুস্পষ্ট বক্তব্য দিতে পারেন, সংসদের মেয়াদ নিয়ে দিতে পারেন, সরকারের জবাবদিহিতা নিয়ে দিতে পারেন, আইনের শাসন নিয়ে দিতে পারেন। বিএনপির সামনে এখন দুটি চ্যালেঞ্জ। একটি হচ্ছে 16 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে আপনি সরকার পরিচালনার জন্য যে প্রাথমিক যোগ্যতাগুলো, সেগুলো থেকে বিএনপি একটু দূরে রয়েছে। কাজেই এটি তাদের একটি পূরণ করতে হবে ঘাটতি। দ্বিতীয় হচ্ছে, আপনার হাতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, আমরা কি করে নিশ্চিত হব নাগরিক অধিকার নিশ্চিত হবে, আইনের শাসন থাকবে, দুর্নীতি কম হবে, এবং আপনি নিয়ম মাফিক ক্ষমতা হাত বদল করতে রাজি থাকবেন। এই কথাগুলো কিন্তু আমরা মুখের কথায় এখন আর কেউ বিশ্বাস করতে চাই না। অতএব সংস্কার প্রস্তাবনা বা ঐক্যমত্য কমিশনের কাছে গিয়ে আমি বিএনপিকে দেখতে চাই যে নেতৃত্ব দিচ্ছে সংস্কার প্রস্তাবনার ক্ষেত্রে, এবং এটি মনে হয় মানুষ এখন আশা করছে। অন্য অনেক শক্তি অনেক বড় বড় কথা বলতে পারে, লম্বাচূড়া সংস্কারের কথা বলতে পারে, বাট মিনিংফুল হচ্ছে বিএনপি কি বলছে। এবং বিএনপিও ইতিহাসের একটি, দেখুন 16 বছরের নির্যাতনের গল্প যেরকম সত্যি, আজকে তার প্রধানতম প্রতিদ্বন্দ্বী দেশ ছাড়া এবং তাদের রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত, এরকম সুযোগ বিএনপির রাজনৈতিক ইতিহাসেও প্রথম। কাজেই বিএনপিকে অতীতের কোনো কিছুর সাথে তুলনা করে নিজের সিদ্ধান্ত নিলে হবে না, তাকে নিতে হবে এটি একটি ইউনিক সিচুয়েশন, এবং এখানে বিএনপি মুখ্য। অন্তর্বর্তী সরকার তার মেয়াদ শেষ করে যে যার মতো বাড়িতে চলে যাবেন, হয়তো দেশ শাসনের দায়িত্ব বেগম খালেদা জিয়া এবং তার দলের উপরে পড়বে। তাদের আরও বেশি অর্থনীতি নিয়ে প্রস্তাবনা থাকতে হবে, কর্মসংস্থান নিয়ে থাকতে হবে। প্রতিবেশী ভারতের ব্যাপারে আপনি জানেন যে বাংলাদেশে এখন বাংলাদেশপন্থী রাজনীতির একটি দারুণ সময় তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়াকে অতীতের অনেক বিচার বিশ্লেষণের সময় আমরা বাংলাদেশপন্থী সিদ্ধান্তটি নিতে দেখেছি, সেটির ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিএনপির ভেতরেও কিন্তু আপনার ভারতের ব্যাপারে কারো কারো অবস্থান ভিন্ন রয়েছে।
এখন ভারতের ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার করতে হবে। অতীতে আমরা 10 ট্রাক অস্ত্র মামলার কথা জানি, উগ্রবাদীদের সাথে প্রচ্ছন্ন যোগাযোগের কথা জানি। সেখান থেকে সরে এসে বাংলাদেশের একটি সম্মানজনক স্বাধীনচেতা অবস্থান তারা দাঁড় করাতে পারে কিনা। তারপরে বহিঃশক্তির সাথে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ব্যবসা, প্রাইভেট সেক্টর, মানে বিএনপিকে আপনার ভোটের পরে যেই চেহারাটি বিএনপি দেখাতে চায় সেটি ভোটের আগে দেখাতে হবে। অন্তত কথাবার্তায়, প্রস্তাবনায়, সংস্কারে, প্রতিশ্রুতিতে। আমার ধারণা বেগম খালেদা জিয়ার যে প্রজ্ঞা, যে ব্যক্তিত্ব এবং তার যে রাজনৈতিক পাঠচক্র থেকে গড়ে ওঠা, এতে মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। এবং আপনি আজকেও খেয়াল করবেন তার পরিমিতি বোধ। আমরা সমাজে অনেককে অনেক কথা বলতে শুনি অপ্রয়োজনে, সেই জায়গাটিতে আমার ধারণা উনি ইতিহাসের একটি অনন্য সময়ে অনন্য ভূমিকায় অবতীর্ণ হওয়ার অপেক্ষায়। অনেক ধন্যবাদ সাকি। আপনি যেটা আমরা সব কাছ থেকে শুনলাম, যেটা তিনি যেভাবে মূল্যায়ন করলেন, মানে বিএনপির দোষ ত্রুটি, বিএনপির তো অনেক ভুল ছিল, ভুল থেকে তারা কীভাবে শুধরিয়ে সামনে এগিয়েছে, এসব মিলে বাংলাদেশের রাজনীতি একটা বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির কাছে আপনার প্রত্যাশা কি? দেখুন, আমরা তো রাজনীতি করি, ফলে আমরা আমাদের একটা দল আছে, আমাদের পজিশন আছে। সেই পজিশন থেকে তো বিএনপির আমরা অনেক ক্রিটিক্যাল অবস্থান আছে। বিএনপির সাথে আদর্শগত পার্থক্য থেকে শুরু করে আমাদের তার অর্থনৈতিক পলিসি, সামাজিক নীতি, এমনকি রাজনৈতিক নীতি, এগুলোতে তো আমাদের অনেকগুলো জায়গাতেই পার্থক্যের জায়গা আছে। কিন্তু আমরা আবার এক জায়গায় এসে গণতন্ত্রের জন্য লড়াইও করেছি একটা যুগপৎ ধারায় বিগত সময়ে। বিএনপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে অন্যতম বৃহৎ দল, এখন সর্ববৃহৎ দলই এখন তাদেরকে বলা যায়, সেই জায়গা থেকে ধরেন বিএনপির সামনে চ্যালেঞ্জটা একই সাথে আবার আমাদের পুরো দেশের এবং রাজনৈতিক পুরো প্রক্রিয়ার ভবিষ্যতের সাথে সম্পর্কিত হতে পারে। বিএনপিকে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, বিএনপির সাফল্য ব্যর্থতা আমাদের দেশের ভবিষ্যৎ এবং আমাদের রাজনীতির ভবিষ্যতেরও অনেক ভাগ্য নির্ধারণ করবে। সেই দিক থেকে কয়েকটি কথা আমি ওনার সাথে একো করব। সেটা হচ্ছে যে, একটা হচ্ছে বিএনপির নিজস্ব অতীতের সাথে নিজের ফয়সালা। ধরুন, আমি যদি কেবলমাত্র সর্বশ্রেষ্ঠই ধরি 2001 থেকে 2006, এই যে দুর্নীতি লুটপাটের ব্যাপক অভিযোগ এসেছিল, বিরোধী দলের উপরে নির্যাতন মানে একটা চূড়ান্ত মানে মাত্রায় গেছে, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে, ক্রসফায়ার বিনা বিচারে হত্যার শুরু ঘটেছে, আপনার কি বলবো যে একটা নির্বাচন নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে, এমনকি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে প্রভাবিত করার একটা মানে অ্যাটেম্পট বিএনপির দিক থেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল। তো এই সব কিছু কিন্তু একটা বড় রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছিল, যেটা আপনার কোট আনকোট 111 গভর্নমেন্টকে, ওই 11 জানুয়ারির সরকারকে নিয়ে এসেছিল। আমি কথাগুলো বলছি যে বিএনপিকে এর সাথে কিন্তু ফয়সালা করতে হবে। তার পরিণতি যে গত 15 বছরে বিএনপিকে ভোগ করতে হয়েছে, তার লক্ষ লক্ষ নেতা কর্মীকে মামলা, হামলা, হয়রানি, শত শত হাজার হাজার কর্মীরা গুম হয়েছেন, খুন হয়ে গেছেন, ক্রসফায়ার হয়ে গেছেন, এবং আপনার সর্বশেষ তাদের প্রধান নেতা মানে বেগম খালেদা জিয়া কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হলেন। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশেই আসতে পারলেন না। আজকে তার স্ত্রী এত বছর পরে প্রথমবারের মতো মানে দেশে আসলেন। এই বিষয়গুলো কিন্তু তাদের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এখন তারা এখান থেকে কোন জায়গায় পৌঁছাবেন, কি জায়গায় যাবেন। এটা ঠিক যে যখন আমরা 22-23 সালে আমরা যখন যুগপৎ আন্দোলনের কথা বলছিলাম, তখন কিন্তু আমরা এই পরিপ্রেক্ষিতে বলছিলাম যে বাংলাদেশের এই সংকট কিন্তু এই চক্রটাকে তৈরি করছে, যে আপনি নির্যাতনের মুখোমুখি, আপনি ক্ষমতা পেলে আবার আপনি পাল্টা প্রতিশোধের জায়গায় যাবেন, এবং এইটা ব্রেক করে যাওয়াটা আমাদের সামনে এখন চ্যালেঞ্জ। বিএনপি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবে কিনা। মানে এই যে রাজনৈতিক সংকটের উদ্ভবটা ঘটেছিল এবং তার পরিণতি একটা ফ্যাসিস্ট সরকার আসলো এবং তাদের যে অত্যাচার, নিপীড়ন, আমরা যে এই কাঠামোটাকে বহাল রাখলে তো আর বাংলাদেশ এগোবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না, আমাদের পক্ষে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাও সম্ভব হবে না। তো গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সেটা গণতান্ত্রিক ব্যবস্থাই করতে হবে, নামে না, কেবল স্লোগানে না, এফেক্টিভলি। এবং সেইটা করতে গেলেই বিদ্যমান যে বন্দোবস্ত এটা বদলাতে হবে। এই বন্দোবস্তের মধ্যে মানে এই ক্ষমতার কাঠামোটা স্বৈরাচারী, সেটাকে কাজে লাগিয়ে এটাকে ফ্যাসিস্ট একটা ক্ষমতায়, কর্তৃত্ববাদী ক্ষমতায় রূপান্তরিত করা হয়েছিল।
এবং ওই কারণে বিএনপির চ্যালেঞ্জ যেমন তার নিজের অতীত শাসন, তেমনি আবার 15 বছরের শেখ হাসিনার শাসন। কিন্তু এটা শেষ করি আমি একটা কথা, 15 বছরের শেখ হাসিনার শাসনটা মানে এটা কোথায় নিয়ে যায়? ধরেন আপনি ভাবতে পারেন যে সমস্ত কিছু আপনি নিয়ন্ত্রণ করে ক্ষমতা চিরস্থায়ী করে ফেলবেন, এটা কিন্তু শেখ হাসিনা ভেবেছিল। ওই যে আমরা বহুবার আপনার এখানে টক শোতে বলেছি, লক্ষিন্দরের বাসা ইয়ের মতো, ফুটোর গল্পের মতো, যে সব ফুটো বন্ধ করে দেবে যাতে কোনোভাবে সাপ ঢুকতে না পারে। কিন্তু বেসিক্যালি ফুটো আপনি বন্ধ করা যায় না, এবং মানে মানুষের স্রোত যখন নামে সে তখন সবকিছু ভেঙে চুরে নেমে যায়। তো অত বড় মানে প্রতাপশালী একটা বেপরোয়া রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগানো হয়েছিল, রাষ্ট্র ব্যবস্থার দিয়ে মানে পুরোপুরি মানুষ দমনে কাজে লাগানো হচ্ছে, খুন করা হয়েছে। এই সব কিছু অতিক্রম করে যখন তাকে পালিয়ে যেতে হলো শেখ হাসিনাকে, এই পরিণতিটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসের অংশ। কাজে এই দুই জায়গাতে একটা বড় রাজনৈতিক দলকে নিজেকে কিভাবে নতুন করে সময়ের উপযোগী করতে হয়, সেই চ্যালেঞ্জটা কিন্তু বিএনপির সামনে। বিএনপি সেটা যত দক্ষতার সাথে যোগ্যতার সাথে দিতে পারবে সেটার উপরে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। আমরা যেটা মানুষ এটা প্রত্যাশা করে, কেননা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যাতে এই আর কারো অন্য এই ধরনের পরিণতি না হয় সেটা কিন্তু মানুষ প্রত্যাশা করে। ফলে বিএনপির কাছে তো প্রত্যাশা মানুষের নিশ্চয়ই আছে। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে কন্ট্রোলটা বিএনপির দিক থেকে গ্রাসরুট পর্যন্ত রাখা যাচ্ছে না। আমি জানি না এই প্রশ্নে আমি আলোচনাটা করতে চাই যে নতুন বন্দোবস্ত আমরা কেন বলছি, কেন বিএনপির মতো দল তলায় কন্ট্রোল করতে পারে না। আপনি যদি বাংলাদেশের মোটামুটি মানে স্ট্রাকচারটা দেখেন, তলা পর্যন্ত গেলে এটা তো একমাত্র রেজিমেন্টেড সোসাইটিতে সম্ভব না, খুব রেজিমেন্টেড না। আপনি দেখেন পুরোটাই হচ্ছে অর্থনৈতিক দিক থেকে একটা পেট্রন ক্লায়েন্ট সোসাইটি। মানে আপনি রাষ্ট্র ক্ষমতার বলে অনেক লোকজনের আপনি ম্যানেজমেন্ট করেন, নানান ধরনের সুবিধা দেন। আপনি রাস্তায় ধরেন, আমি একটা উদাহরণ দিই, রাস্তায় যদি একটা রাস্তায় 50 জন হকার বসে, ওই 50 জনই কেন বসবে, অন্য 50 জন এসে মারামারি করবে না কেন? এটা করে কারণ এটা একটা ব্যবস্থাপনা কেউ না কেউ দেখছে। কে দেখছে? সরকারি পার্টি, এবং সরকারি পার্টি পুলিশের সহযোগিতায় এই ব্যবস্থাপনাটা দেখে। ওইখানে একটা প্রাইভেট ট্যাক্সেশন শুরু হয়, আপনি টাকা নেন, এবং এই যে একটা পেট্রন ক্লায়েন্টের অবস্থা, এই যে রেন্টের উপর নির্ভরশীল বখরার উপর একটা অর্থনীতি দাঁড়িয়ে আছে, এটার সাথে কিন্তু আমাদের রাজনৈতিক ক্ষমতা মানে পার্টিটা এমবেডেড। এখন আপনি যখন এটা বদলায়, মানে এটার একটা পেট্রন বদলে গেছে, এখন নতুন পেট্রন আসলে এইরকম অবস্থাটা টিকবে, তখন মনে হবে খুব দখলদারিত্ব হচ্ছে। কিন্তু বদলাবেনটা কিভাবে? বিএনপি যতই চাকরি কন্ট্রোল করতে পারছে না, কিন্তু আপনি যদি এই পেট্রন ক্লায়েন্ট ব্যবস্থার উপরে, এই বন্দোবস্তের উপরেই টিকে থাকেন, মানে প্রত্যেকটি দলই কিন্তু পেট্রন ক্লায়েন্টের এমবেডেড কাঠামোর মধ্যে ঢুকে যাবে। আমাদের বক্তব্যটা হচ্ছে ওই কারণেই রাজনৈতিক দল হিসেবে যদি সত্যিকার বদলাতে হয়, বর্তমান ক্ষমতা কাঠামোর বদলটা খুবই জরুরি, যেটা অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের ক্ষমতা সম্পর্ককে বদলে দিবে। সেই জায়গাটা বোঝাপড়াটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের চ্যালেঞ্জে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ রাজনীতির দিশা ঠিক করবে বলে। অনেক ধন্যবাদ। জুনায়েদ সাকি আগেই কিন্তু ফয়সালা চাচ্ছেন, সেটা কিভাবে সম্ভব? এটা তো মানে এই মুহূর্তে তো ফয়সালা হওয়ার কোনো পথ নাই। আমার মতে আগেই ফয়সালা, ঠিক আছে আপনি বলেন। আমার মতে মতি ভাই, বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা এখন বিএনপির সাথে। কেন? বাজারে অন্য শক্তি নাই, এবং আমরা অতীতের রেফারেন্সগুলো কালো, আমরা ওই পথে আর হাঁটতে চাই না। আমরা একটি নতুন রাজনৈতিক সম্ভাবনা দেখতে পাই, এবং সেখানে নতুন বন্দোবস্তটি শুধুমাত্র জনগণ এবং শাসকের বা রাজনৈতিক দলের সাথে না, দলের ভেতরেও। আপনি যদি এখন গত 9 মাসে 5ই অগাস্টের পরে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির ধরেন, ভেতরের কি সংস্কার হয়েছে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো কিছুই হয়নি। কেননা সেটাতে আমরা কোনো তৎপরতা দেখিনি। আমরা দেখতে পেয়েছি যে তাদের যে ভেতরের যে চর্চা অনেকটা অগণতান্ত্রিক, অস্বচ্ছ এবং অগ্রহণযোগ্য, সেগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন। মাঠ খালি হয়ে গেছে, তারা এসেছেন। এখন বিএনপিকে যদি লং টার্মে চিন্তা করতে হয়, তার দলকে আগে গোছাতে হবে, তার দলের রাজনীতি ঠিক করতে হবে। মানে কোনটি রাজনীতি, কোনটি অপরাজনীতি। না, কিছুটা ডিসিপ্লিন তো আসছে না, আমি তো নিজেই উদাহরণ বললাম, সেগুলো কিন্তু আমাদেরকে উজ্জীবিত করে। কিন্তু আপনি যদি পুরো বাংলাদেশের চিত্র দেখেন, সেখানে ওটি হয়তো 2টি বা 4টি উদাহরণ। দেশের পরিস্থিতি বেশ খারাপ বিএনপির ব্যাপারে। আরেকটি হচ্ছে যে ধরেন বিএনপির রাজনৈতিক পরিচয় এখন সব কিছু ছাপিয়ে আবার বাজারে আসছে, প্রশাসনে আসছে, মিডিয়াতে আসছে, সব অঙ্গনেই।
যে আমি বিএনপি করি কিনা, কিন্তু বিএনপিকে বুঝতে হবে যে মেধাভিত্তিক একটি প্রতিস্থাপনের জায়গায় বিএনপি কমিটেড কিনা। ধরুন কোনো সংবাদপত্রের সম্পাদক হয়তো পালিয়ে গেছেন, এখন নতুন সম্পাদকটি বিএনপির, এটি অলিগার্করা চেয়েছেন, মালিকরা চেয়েছেন, কিন্তু সেটি কি বিএনপির নাম ভালো করলো না খারাপ করলো, এই প্রশ্নের উত্তর বিএনপিকেই খুঁজতে হবে। দেখুন, সমালোচককে গুলি করে লাভ নেই, আমরা হয়তো আপনার চোখটি খুলে দেওয়ার চেষ্টা করছি। কাজেই ইতিহাস কিন্তু আপনাকে 2025-এর জন্য বিবেচনা করবে। সেই 25-এ যদি দেখা যায় যে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক পরিচয়ে বিএনপির লোকরা সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, টাকা খেয়েছে। দেখুন, রাজনীতির করতে হলে বা ক্ষমতায় যেতে হলে এর কোনোটাই আপনার প্রয়োজন নাই। 5ই আগস্ট আমাদেরকে শিখিয়েছে আপনি মানুষের শক্তিতে ভরসা রাখবেন, আর বিকল্প সব বন্দোবস্ত কিন্তু ক্ষণস্থায়ী। কাজেই বিএনপিকে নতুন আলোতে বিএনপির রাজনৈতিক পরিচয়, বিএনপির সাংগঠনিক ব্যবহার এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বকে দেখার সুযোগ রয়েছে। এই সুযোগটি আমি বলবো যে বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব এবং তার প্রতি যে অকুণ্ঠ সমর্থন দলের ভেতরে এবং বাইরে, এটি বিএনপি আমার মনে হয় চর্চা করার সুযোগ রয়েছে। গত অনেক বছর উনি অসুস্থ ছিলেন, কারাবন্দী ছিলেন, শারীরিকভাবেও অক্ষম ছিলেন, কিন্তু আমার আজকে দেখে মনে হয়েছে উনি যেভাবে হেঁটে তার ঘরে ঢুকছিলেন, হুইল চেয়ারে না, আমাকে আশাবাদী করেছে। এবং আমরা জানি অনুকূল রাজনৈতিক পরিস্থিতিতে রাজনীতিবিদরা অনেক সুস্থ, মানসিকভাবে অনেক সুস্থ অনুভব করেন। এটির একটি প্রতিদান যেন আমরা বাংলাদেশের রাজনীতিতে এবং সরকার ব্যবস্থাপনায় পাই। আরেকটি জিনিস হচ্ছে যে ধরেন তারেক রহমান, আমি শিওর যে তার নেতৃত্ব সংগঠন তো অনেকভাবেই চাচ্ছে এবং গত কয়েক বছর, অনেক বছর বলবো, তার নেতৃত্বেই দলটি পরিচালিত হয়েছে, কিন্তু তার শাসন করার ক্ষমতা বা রাষ্ট্রনায়কোচিত বা স্টেটসম্যানশিপ ক্ষমতার জায়গাটি বাংলাদেশ এখনও দেখতে পাইনি। এই জায়গাটিও দাঁড় করাতে হবে এবং সেটি নির্বাচনের আগেই করতে হবে। বিএনপিকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যে আগামী নির্বাচনে তার প্রার্থীকে, প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটকে। আমি শিওর যে এতদিন পর্যন্ত তো জানি তারেক রহমান বটেই, এখন বেগম খালেদা জিয়া কতটুকু সুস্থ হবেন, উনি কতটুকু দলীয় রাজনীতির জন্য নিজেকে প্রস্তুত করবেন, কতটুকু জাতীয় রাজনীতির জন্য করবেন। আপনি দেখুন, বাংলাদেশ এখন একটা নেভিগেশনলেস কান্ট্রি, যার নেতৃত্ব, যার নেভিগেশনটা পরিষ্কার না। আমরা অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু সেই সম্ভাবনাটি কোন নাবিক এই জাহাজটিকে তীরে ভেরাতে পারেন। আমার ধারণা বিএনপির যেহেতু অনেক বেশি নির্যাতন হয়েছে, সেটিও মানে দেখার মতো ছিল না, এত ভয়ঙ্কর। আবার এমন অপরচুনিটি তৈরি হয়েছে, এটিও আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, ইতিহাস সেই নোটটিও নিবে। কাজেই বেগম খালেদা জিয়ার উচিত হবে সংগঠনের দিকে তাকানো, জাতীয় রাজনৈতিক ইস্যুগুলোতে তার মন্তব্য করা এবং আগামী নির্বাচন কিংবা শাসন নিয়ে জনগণকে আশ্বস্ত করা। বন্দোবস্তির জায়গাটা কিন্তু আপনি আশ্বস্ত করার ভেতর দিয়েও তৈরি হতে পারে। কেননা আমরা অতীতের কথা বারবার বলতে চাই না, তাও 2001 থেকে 6-এর ভেতরে যে অনিয়মগুলো ঘটেছে এবং তার পরবর্তীতে আমি নিশ্চিতভাবে মনে করি বিএনপিরও নিশ্চয়ই রিয়ালাইজেশন আছে 16-17 বছর তাদেরকে কেন এত নির্যাতনের ভিতরে যেতে হয়েছে। একটি তো হচ্ছে অগণতান্ত্রিক শাসকের নির্যাতন, আরেকটি হচ্ছে তারা নিজেরা কতটা দায়ী ওই পরিস্থিতির জন্য। এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আমরা পরবর্তীতে এত কথা বললাম, কেন বিএনপিকে অন্তত 2টি বছরে ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নষ্ট করার ক্ষেত্রে অবদান রাখতে হলো, সেটি যদি আমরা 95-96-এ দেখি কিংবা 2006-এ দেখি, এই দায়িত্বগুলো যখন কোনো রাজনীতিবিদ বলবেন, তখন আপনি বুঝতে পারবেন উনি জবাবদিহিমূলক আচরণের পক্ষে দাঁড়িয়েছেন। এবং তারপরে যদি তিনি আইনের শাসনের কথা বলেন, তাহলে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে। কিন্তু বর্তমান সময়ে আজকে আমরা যখন কথা বলছি, বিএনপির রাজনৈতিক পরিচয়ে যারা সুবিধা নিচ্ছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা বিএনপির রাজনীতির খুব কাছের মানুষ না। তারা সবসময় সুবিধাবাদী এবং তারা কোনো না কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করেন। বিএনপির উচিত হবে এই জায়গাটিতে শক্ত অবস্থানে দাঁড়ানো। অনেক ধন্যবাদ। আপনি কি আমার কথার জবাব দিতে চাইছিলেন? না, আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা আগেই ফয়সালা চাচ্ছি, ব্যাপারটা এভাবে মোটেই ঠিক না। মানে ফয়সালা তো আসলে এটা আসলে অ্যাপ্রোচের উপর নির্ভর করে। আমরা যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছি, সেইখানে আপনি কি কি অবস্থান নিচ্ছেন সেটার উপর নির্ভর করে। তো বিএনপির কাছে মানুষের যে প্রত্যাশা, কিংবা বলতে পারেন যে চ্যালেঞ্জের মুখে আমরা সকল রাজনৈতিক দলই আছি, যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান অনেক নতুন সম্ভাবনা, বিপ্লবী আকাঙ্ক্ষা তৈরি করেছে।
এবং যেটা আমরা যে সংগ্রামের মধ্যে ছিলাম 31 দফার মধ্যে দিয়ে একটু আকাঙ্ক্ষাটা আরো একটু প্রসারিত হয়েছে। মানে যেটা হয় না যে সংগ্রাম যত তীব্র হয়, যত আত্মত্যাগ বাড়ে, তত মানুষ খোল নলচে পুরোটাই বদলে ফেলতে চায়। সেই আকাঙ্ক্ষাটা পূরণ করার একটা চ্যালেঞ্জ আছে বিএনপির। সেই দিক থেকে এটা আমরা বহুদিন ধরে বলছি যে একটা ইতিবাচক মনোভঙ্গি নেওয়া দরকার এবং একটা ঐক্যের জায়গা প্রাথমিকভাবে তৈরি করা দরকার। এখন মতপার্থক্যের জায়গাটা থাকবেই, এমন না যে সব বিষয়ে সবাই একমত হয়ে যাবে। উদার হওয়া মানে হচ্ছে যে কারোরই কোনো পজিশন আর থাকবে না, নিশ্চয়ই থাকবে। এবং সে কারণে আমরা যেসব জায়গায় ঐকমত্য তৈরি হবে সেই ঐকমত্যের উপরে আমরা দাঁড়াবো, ওটা একটা আমাদের জাতীয় সনদ হবে। যেসব জায়গায় দ্বিমত থাকবে সেগুলোর জন্য জনগণের কাছে তো যেতেই হবে। তো এই পুরো প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে নিয়ে যাওয়া এবং মানুষের কাছে ওই আস্থার জায়গাটা তৈরি করা যে আমরা অভ্যুত্থান পরবর্তী যে মানুষের আকাঙ্ক্ষা, সেইটা অন্তর্বর্তী সরকার যতটুকু পর্যন্ত ধারণ করতে পারছে, তারাও অনেক ক্ষেত্রে মানে পুরোপুরি সফল হতে পারেনি, কারণ মানুষের আকাঙ্ক্ষা আরো অনেক জায়গা আছে। কিন্তু ওই আকাঙ্ক্ষাটা পূরণ করার যে একটা ইচ্ছা কিংবা অ্যাটেম্পট, সেটা তারা যতটুকু পারছে আমরা ধারাবাহিকতাটা রক্ষা করব এবং এইটাকে আসলে একটা পূর্ণতা দেওয়ার জায়গায় নিয়ে যেতে চাইবো, সেই জায়গাটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি এবং তার মধ্যে দিয়ে বিরোধী দল ছাড়া তো কোনো গণতান্ত্রিক রাজনীতি না। বিরোধী দল দাঁড়ানোর যে বাস্তবতা এবং পরিবেশ, সেইটা আসলে কিভাবে তারা মেনটেন করবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের আগামী আন্দোলন সংগ্রাম কিংবা গণতন্ত্রের মূল জায়গাটা আগামী দিনে বিরোধী দল কতটা আন্দোলন সংগ্রাম করতে পারে, কতটা সক্রিয় ভিজিল্যান্ট থাকতে পারে সরকারের ভূমিকার, বিভিন্ন ভূমিকার প্রশ্নে, বিশেষত নেতিবাচক ভূমিকার বিরোধিতা কতটা করতে পারে, সেইটাই কিন্তু একটা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর আছে কিনা তার ব্যবহারিক প্রমাণ হবে। এখন আপনি থিওরিটিক্যালি অনেক কিছু লিখে রাখলেন, প্র্যাকটিক্যালিতে যে পরীক্ষাটা তো ওখানে হবে যে আসলে মানে বাস্তবটা কি রকম আছে। এবং সেইখানে ভিজিলেন্স ছাড়া, যেমন আমরা সংবাদ মাধ্যমেও, মানে যদি এইটা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাও আসলে অ্যাকচুয়ালি একটা ভিজিলেন্ট ডেমোক্রেসির মধ্যেই সম্ভব। তো ওইভাবে বিরোধী দল যদি সক্রিয় থাকতে না পারে তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা শক্তিশালী করতে পারবো না। সেই অ্যাটিটিউডটাও সামনের দিনে বদলানোটা, এবং এইটা বদলানো মানে হচ্ছে নিজের দলকে আসলে বদলানো। কারণ নিজের দলের অ্যাটিটিউড না বদলালে আপনি তো এটা কেবলমাত্র আইন দিয়ে, কেন্দ্র থেকে নির্দেশ দিয়ে এটা করতে পারবেন না। ফলে ওই জায়গাটা বাংলাদেশে এখন সবচেয়ে বড় মানুষ দেখতে চায়। সেই দেখতে চাওয়ার জায়গাটাতে বিএনপি কি ভূমিকা নেবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিত্ব এবং বিএনপিতে তার যে প্রভাব, মানে তার কথাকে যেভাবে যে সেটা যে প্রভাব বিস্তার করে, এইটাকে কাজে লাগে। এই ধরনের দলগুলোর মধ্যে লিডারশিপের রোল অনেক বড় থাকে, এবং সেই লিডারশিপের রোলটাই যত ইতিবাচক হবে দলটারও কিন্তু ইতিবাচক রূপান্তর তত সহজ হবে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তের সংকটটা কি আসলে? আমাদের এই মুহূর্তের একটি রাজনৈতিক ঐক্যমত্যের সংকট। কেননা আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম বলছি, তাদের ভেতরে আবার অনেক ধরনের মতভেদ তৈরি হয়েছে। তাদের ভেতরে আগামী শাসনতন্ত্র নিয়ে অনেক ধরনের প্রস্তাবনা এসছে, এবং আমি বলবো যে বড় আকারে মতভেদ অত না থাকলেও স্পেসিফিক অনেক জায়গাগুলোতে মতভেদ রয়েছে। কাজেই এই মুহূর্তের সংকট হচ্ছে একটি রাজনৈতিক ঐক্যমত্যের সংকট, এবং সেখান থেকে নির্বাচনের দিকে যাওয়া এবং কি ধরনের সংস্কারগুলো করে নির্বাচনে যাওয়া যাবে সেটি। আপনি যদি আরেকটু দেখেন, সংস্কার ছাড়াও নির্বাচনের দিন তারিখ নিয়ে একটি 4টি কথা আছে। এনসিপি একরকম চাচ্ছে, জামাত ইসলামী একরকম চাচ্ছে, বিএনপি একরকম, সরকার একরকম। কাজেই তাদের মধ্যে দূরত্ব কিন্তু 6 মাসের, ডিসেম্বর থেকে জুনের দূরত্ব। এখন ইতিহাসের বিচারে আমরা কিন্তু 16 বছর অন্ধকারে ছিলাম, কাজে 6 মাস কিন্তু খুব বড় দূরত্ব না। আমরা যদি সবাই কালকে মেনে নেই যে ঠিক আছে আমরা জুনেই ইলেকশন করব অথবা এপ্রিলেই করব, তাহলেও কিন্তু একটা স্বস্তি আসবে বাজারে এবং অর্থনীতিতে এবং জনমনে। এইরকম মোটা দাগের বেশ কয়েকটি সিদ্ধান্ত এই মুহূর্তের সংকট। কেননা একটা জনগোষ্ঠীকে অস্থির রাখা, হতাশায় রাখা, অনিশ্চয়তায় রাখা, এটা কোনো ভালো রাজনীতি নয়। কি জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো ভূমিকা আছে? আমার মনে হয় ঐক্যমত্য কমিশনের আছে, কেননা ঐক্যমত্য কমিশন হচ্ছে অনুঘটক। কাজে তারা যদি 4টি ফোর্সকে ডাকে, 5টি ফোর্স, দেখুন সবাইকে ডেকেছে, কথা বলেছে, এখন তাদের শর্ট লিস্ট করে বড় দলগুলোকে ডেকে বলতে হবে যে আমরা এই প্রস্তাবনার মধ্যে আপনারা একমত কিনা। এবং আমার ধারণা একটু প্ররোচিত করতে হবে একমত হতে,
কেননা অনেকেই তো অনেক অবস্থান নিতে পারেন, কিন্তু আমরা যেন 16 বছর মনে রাখি, 36 দিন মনে রাখি এবং আগামীর সম্ভাবনা মনে রেখে ঐক্যমত্যের জায়গাটিতে ফেরত যাই। আমার ধারণা যে বেগম খালেদা জিয়ার কাছে মানুষের প্রত্যাশা কিন্তু ঠিক জোনায়েদ সাকি যেমনটি বলছিলেন গণ অভ্যুত্থানের উপরে প্রত্যাশা, সেই রকম প্রত্যাশা, এবং তাকে অনেকবার ক্ষমতায় দেখা গেছে, দল পরিচালনায় দেখা গেছে, সাধারণ গৃহবধূ থেকে দলের শীর্ষ নেতৃত্বে দেখা গেছে। তার প্রতি মানুষের আস্থা কিন্তু অটুট, দলের ভেতরে তার কর্তৃত্ব কিন্তু প্রবল। কাজে এই জায়গাগুলো যদি উনি যদি মানে তার যে সফট পাওয়ার সেটিকে ব্যবহার করে আমার ধারণা অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলোর মিলিত যে শক্তি তৈরি হবে সেটিকে উনি অনেকভাবেই নেতৃত্ব দিতে পারবেন, প্রভাবিত করতে পারবেন। অনেক ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে আশরাফ কায়সার যেটা জবাব দিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশন, এই যে আজকের যে 4-5টা বিষয়ে বলছেন যে এখানে ঐক্য হওয়া দরকার, তো এই কমিশন কি কোনো ভূমিকা রাখতে পারে? অবশ্যই, মানে কমিশনের ভূমিকা তো ধরেন আছে বলেই তো কমিশন ঐকমত্যের আলোচনা চালিয়ে যাচ্ছে। যে কথাটা আসলে বলা দরকার যে আমরা আসলে কোন কোন বিষয়ে মানে কোন জায়গায় দাঁড়াবো। একটা হচ্ছে যে সংস্কারের অনেক প্রস্তাব আছে, তার মধ্যে সাংবিধানিক অংশ আছে, সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট অংশ, আর একটা হচ্ছে মূলত ধরেন আমি ধরে নিই যদি প্রশাসনিক অংশ। এখন এই ক্ষেত্রে আমরা যতগুলো বিষয়ে ঐকমত্য হব সেই ঐকমত্যের ভিত্তিতে আমাদেরকে দাঁড়াতে হবে। ওইটাই জাতীয় সনদ কিংবা জুলাই সনদ একটা করতে পারেন, আপনি একটা অর্ডিন্যান্সও করতে পারেন যে এইটা পরবর্তীতে বাস্তবায়ন হবে। এখন সংবিধান অংশটি বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনটা কি রকম নির্বাচন হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে এরকম মৌলিক সংস্কার না, ম্যান্ডেট ছাড়া যদি আপনি মৌলিক সংস্কারে যান আদালত কিন্তু সেটাকে ভবিষ্যতে বাতিল করে দিতে পারে। সো অ্যামেন্ডমেন্ট টেকসই না। জনগণের এইরকম একটি আকাঙ্ক্ষা মৌলিক সংস্কার, এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলেই সেটা টেকসই হবে, আদালত সেটাকে বাতিল করতে পারবে। ফলে পরবর্তী নির্বাচনটা সংবিধান সংস্কার সভার নির্বাচন হিসেবেই আমাদের একমত হওয়ার জায়গাটাতে তৈরি করা দরকার। অন্তর্বর্তী সরকার চাইলে কিন্তু যে সমস্ত সংবিধান সংশ্লিষ্ট জিনিসের বাইরে যা আছে সেগুলো কিন্তু তারা এখন নির্বাহী আদেশেই করতে পারে। ফলে এইসব প্রশ্নগুলোতে আমরা যদি ঐক্যমত্য হই তাহলে নির্বাচনের তারিখ নির্ধারণ করাটা তো একটা সময়ের ব্যাপার মাত্র। অনেক ধন্যবাদ আপনাকে জুনায়েদ সাকি, আশরাফ কায়সার, আপনাকেও ধন্যবাদ। হাতে একদমই সময় নেই, না হলে হয়তো আলোচনা করা যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি।